প্রায় 400 বছর আগে এই লোকটি নিজের স্ত্রীকে হারিয়ে দিশেহারা হয়ে যায়। এজন্য সে ভ্যাম্পায়ার হয়ে সারা জীবন স্ত্রীর জন্য ওয়েট করতে থাকে। সে বিশ্বাস করে তার স্ত্রীর পুনর্জন্ম অবশ্যই হবে। এর জন্য পৃথিবীর সকল দেশে নিজের স্ত্রীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ একদিন একটি মেয়েকে দেখতে পায়, যার বিয়ে হওয়ার কথা ছিল অন্য একটি ছেলের সঙ্গে। তখন ভ্যাম্পায়ারটি চিনতে পারে এই মেয়েটি হচ্ছে সেই যে 400 বছর আগে মারা গিয়েছিল। নিজের স্ত্রীর পুনর্জন্ম দেখে সে তো খুবই খুশি হয়ে যায়। এরপর তাকে কাছে পাওয়ার জন্য ঘটাতে থাকে একের পর এক অবিশ্বাস্য ঘটনা। মুভির শুরুতেই আমাদের আজ থেকে অনেক বছর আগে পূর্ব ইউরোপের রোমানীয় রাজ্যকে দেখানো হয়, যেখানকার রাজ্য শাসন করত এক পরাক্রমী রাজা, যার নাম ছিল ফ্লাড। রাজা ফ্লাড তার স্ত্রী এলিজাবেথকে অনেক ভালোবাসতেন। এলিজাবেথকে সে এতটাই ভালোবাসতেন যে তাকে ছাড়া রাজা এক মুহূর্ত থাকতে পারতেন না। আর এমন করে তাদের জীবন কেটে যাচ্ছিল। তবে তখন প্রায় যুদ্ধের আগুন জ্বলতো। এমনই একদিন শত্রুরা ফ্ল্যাটের রোমানিয়া রাজ্যের উপর আক্রমণ করে দেয়। রাজা হওয়ার কারণে ফ্ল্যাটকে তার রানীকে ছেড়ে যুদ্ধে যেতে হয়। কিন্তু যাওয়ার আগে ফ্ল্যাট তার রাজ্যের পাদ্রীর সাথে এসে কথা বলে। ফ্ল্যাট তাকে বলে, আপনি প্রার্থনা করতে থাকুন যে যাই হোক না কেন আমার এলিজাবেথের জন্য কিছু না হয়, কারণ ওর যদি কিছু হয় তাহলে আমি আর জীবিত থাকবো না। এটা বলে সে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে আর তার সব সৈন্যদের নিয়ে যুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকে। ফ্ল্যাট তার শত্রুদেরকে হারিয়ে দেয়, কিন্তু এরই মধ্যে শত্রুপক্ষের একদল সেনা লুকিয়ে এলিজাবেথের উপর হামলা করে দেয়। এটা শুনে ফ্ল্যাট সেখানে তাড়াতাড়ি চলে আসে। তবে শেষমেশ তার স্ত্রীকে সে আর বাঁচাতে পারে না, আর ফ্ল্যাটের সামনে এলিজাবেথ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফ্ল্যাট তার প্রিয়তমাকে হারিয়ে অনেক কষ্ট এবং ক্ষোভ নিয়ে সেই পাদ্রীর কাছে এসে উপস্থিত হয়। এসে সে পাদ্রীকে বলে, আপনি কি সত্যি আমার জন্য প্রার্থনা করেছিলেন? উত্তরে সে বলে, অবশ্যই, আর তার জন্যই তো আপনি যুদ্ধে জয়ী হলেন। তবে কষ্টের ব্যাপার হলো এই যুদ্ধ আমাদের মহারানীকে কেড়ে নিয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, উনি আবারও জন্ম নেবেন, উনি আবারও আপনার জন্য ফিরে আসবেন। পাদ্রী ফ্ল্যাটকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, তবে সে কিছুই বুঝতে রাজি হচ্ছিল না। ফ্ল্যাটের এখন ঈশ্বরের উপর থেকে সব বিশ্বাস উঠে যায়, আর রাগে সে ওই পাদ্রীকে সেখানেই মেরে ফেলে। আর তখন থেকে ফ্ল্যাটের জীবন একেবারে পাল্টে যায়। তার জীবনে নেমে আসে অসীম একাকিত্ব আর যন্ত্রণা আর অমরত্বের অভিশাপ। সে অনন্তকাল বেঁচে থাকবে, কিন্তু মানুষ হয়ে নয়, একটা ভ্যাম্পায়ার হয়ে। আর তখনই এই পৃথিবীর প্রথম ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলারের জন্ম হয়। তারপর আস্তে আস্তে 400 বছর কেটে যায়, আর এখনো ড্রাকুলা সব জায়গায় মেয়েদের মধ্যে তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে আর তার ফিরে আসার অপেক্ষায় আছে। এরপর গল্প শিফট হয় 19 শতকে লন্ডনে একটি মানসিক হাসপাতালে। ওখানকার ডাক্তার ডোমেন অনেক চিন্তায় আছেন। সে একজন পাদ্রীর জন্য ওয়েট করছিল। পাদ্রী সেখানে আসতে তাকে নিয়ে সে বেসমেন্টের নিচে একটা রুমে নিয়ে যায়। তবে সেই জায়গায় অনেক অন্ধকার ছিল, কারণ সেখানে সূর্যের কোনো আলো প্রবেশ করতে পারে না। সেখানে একজন মেয়েকে একা রাখা হয়েছে, যার নাম মারিয়া। তার বয়স 25 বছর। সে ইতালি শহরে থাকতো। ডাক্তার ডোমেন ওই পাদ্রীকে বলে, আমরা বুঝতেই পারছি না যে মেয়েটার আসলে কি হয়েছে। প্যারিসের আর্মি ক্যাপ্টেন হেনরি উইলিয়ামের সাথে ওর বিয়ে হতে যাচ্ছিল। ওখানকার রানীর আত্মীয় তারা, এজন্য তারা বিয়ে করতে লন্ডনে এসেছিল। অন্যদিকে হেনরি ওয়েস্টমিনিস্টারের পাদ্রীকে নিয়ে এসেছিল তাদের আশীর্বাদের জন্য। কিন্তু সেই পাদ্রীকে দেখার পর থেকে মারিয়া এমন অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমন শোনার পর পাদ্রী মারিয়ার সব ডিটেলস পড়তে থাকে, আর সে দেখে মারিয়ার জন্ম 1749 সালে। এর মানে তার বয়স এখন প্রায় 130 বছর। এসব দেখার পর পাদ্রীর কিছুটা সন্দেহ হতে থাকে, কারণ তাদের সংগঠনে 400 বছর ধরে ভ্যাম্পায়ার নিয়ে কাজ করে যাচ্ছে। তবে এত করেও তারা কোনো জীবিত ভ্যাম্পায়ারকে ধরতে পারেনি। তবে মারিয়ার এমন আচরণ তার মনে এক আশা জাগায়। কিন্তু সেটা দেখে আশ্চর্য হয়, মারিয়াকে দেখতে ভ্যাম্পায়ারের মতো লাগলেও সে অনেক শান্ত, আর সে সুন্দর করে হাসতে থাকে। তখন পাদ্রী তার দাঁত পরীক্ষা করে দেখে। এরপর পাদ্রী পরীক্ষা করার জন্য জানালা খুলে দেয়, আর সূর্যের আলো পড়াতেই মারিয়া চিৎকার করে ওঠে, আর তার হাতের অনেকটা জায়গা রোদে পুড়ে যায়। এরপর মারিয়ার সামনে ক্রুশ আনলে সেটাও জ্বলে যায়। তারপর পাদ্রী ডাক্তারের সহকারীর হাত সামান্য কেটে সেই রক্ত মারিয়ার মুখে দেয়, যাতে করে মারিয়া আবার তার শক্তি ফিরে পেতে পারে। ওখানকার ভ্যাটিকান সিটির সব পাদ্রীরাই ভ্যাম্পায়ারের উৎসুক হচ্ছিল, আর সেজন্যই পাদ্রী মারিয়াকে ভালো করে পরীক্ষা করে দেখে।
সে দেখে মারিয়ার গলায় একটা কামড়ের দাগ রয়েছে। এর মানে সে কোনো প্রথম প্রজন্মের ভ্যাম্পায়ার নয়, মানে সে কারো অনুগ্রহ। তবে মারিয়া তার লিডারের নাম প্রকাশ করতে চাচ্ছিল না। তবে সে পাদ্রিকে বলে, আমাদের লিডার একজন রাজা, সে অনেক বছর ধরে তার রানীকে খুঁজছে। এরপর পাদ্রি হেনরির সাথে গিয়ে কথা বলে, কিন্তু পাদ্রি চিকিৎসার সহায়তার কথা বলে মারিয়ার ঘরের সব জিনিস খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা বইয়ের মধ্যে একটা রানীর ছবি খুঁজে পায়, আর এই ছবি ছিল রানী এলিজাবেথের। এর মানে কি মারিয়া এই রানীর কথাই বলেছিল? কিন্তু সে ইংল্যান্ডে কি করতে এসেছিল? এরপর সিন শিফট হয়, আর এই পর্যায়ে রোমানিয়া সেই গভীর জঙ্গলকে দেখা যায়। সেখানে একজন ইংল্যান্ডের তরুণ আইনজীবী আসে, তার নাম হলো জন। সে এই জঙ্গলের মধ্যে থাকা প্রাচীন দুর্গটিকে পর্যবেক্ষণ করতে এসেছে। তার কথা ওই দারোয়ান বুঝে ফেলে সে আসলে ওই কাউন্ট ড্রাকুলার মহলের কথা বলছে। এজন্য সে ওখান থেকে যাওয়ার আগে জনকে একটা ক্রুশের মালা দেয়। জন প্রাসাদের সামনে গিয়ে দেখে এটা পুরো নির্জন। তখন সে ওই প্রাসাদের ভিতরে প্রবেশ করে, আর সে ঢুকতে না ঢুকতে ড্রাকুলা ও তার সঙ্গীরা বুঝে যায় এখানে একজন মানুষ এসেছে। তখন ড্রাকুলা নিজেই তার সামনে চলে আসে আর জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো। আর কথা বলতে বলতে জন ড্রাকুলার সাথে তার ডাইনিং হলে চলে আসে। এই জায়গায় আলো অনেকটা উজ্জ্বল, আর সামনের টেবিলে অনেক খাবার সাজানো। তবে এত সব খাবারের উপর ড্রাকুলার তেমন কোনো মনোযোগ নেই। সে দূরে বসে একটা প্লেট জনকে এগিয়ে দেয়। এরপর জন খেতে খেতে ব্যবসার কথা বলে। সে বলে, ইংল্যান্ডে আমার একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। সে বলেছিল এই প্রাসাদটা নাকি অনেক মূল্যবান, আর পাশাপাশি সে বলেছিল আপনি নাকি এই প্রাসাদ বিক্রির কথা বলেছেন। এটা বলে সে নথিপত্র বের করতে থাকে, আর এরই মধ্যে ড্রাকুলা একটা ইঁদুরকে মেরে তার রক্ত জুসের মধ্যে মিশিয়ে দেয়। ড্রাকুলা ভেবেই পায় না কে আসলে তাকে এই জায়গায় পাঠিয়েছে। ড্রাকুলা এই ব্যাপারে আরো জানতে চায়, তাই সে জনকে বলে আজ তুমি এখানেই থাকতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, বাড়িতে যাই হোক না কেন তুমি ওই ঘর থেকে রাতে বের হবে না। জন সেই কথা রাজি হয়ে যায়, কিন্তু মাঝরাতে জন বাহির থেকে কিছু আওয়াজ ভেসে আসতে শোনে, আর সেটাকে দেখতে জন ড্রাকুলার কথা অমান্য করে রুম থেকে বাহিরে আসে, আর আস্তে আস্তে সেই আওয়াজ অনুসরণ করতে থাকে, আর নিচের বেসমেন্টে চলে আসে। আর সেখানে একটা পুরনো কফিন রাখা ছিল। সে ওই কফিনটা খুললে তার মধ্যে ড্রাকুলাকে শুয়ে থাকতে দেখে, আর ঠিক তখনই জন পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শোনে আর বলে, আমি তোমায় ঘর থেকে বের হতে বারণ করেছিলাম। এরপরে সিন শিফট হয়। যখন জনের জ্ঞান ফিরে আসে সে নিজেকে দেখতে পায় শিকলবন্দি অবস্থায়, আর তার সামনে অদ্ভুত কিছু দানব দাঁড়িয়ে আছে, আর ড্রাকুলার আদেশে তারা জনকে উল্টো করে সেখানে ঝুলিয়ে দেয়। এতে করে জনের গায়ের সব রক্ত যেন মাথায় চলে আসছিল, আর তখনই ড্রাকুলা তার গলায় নখ দিয়ে আঁচড় কাটে, আর দানবেরা সেই রক্ত পাত্রে ধরতে থাকে। মানুষের রক্তে ড্রাকুলা পাগল হয়ে যাচ্ছিল। তখন সে জনকে জিজ্ঞাসা করে, মরার আগে কি তোমার কোনো শেষ ইচ্ছে আছে? তখন জন বলে ওঠে, আপনাকে কখনো অনেক কোমল আবার কখনো নিষ্ঠুর মনে হচ্ছে, তাই আমি শুধু মরার আগে আপনার জীবনের গল্প শুনতে চাই। যদিও ড্রাকুলা রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাও সে নিজের কথা রাখতে তার জীবনের গল্প বলতে শুরু করে। সে তখন সেই যুদ্ধ আর তার স্ত্রীর মৃত্যুর কথা বলতে থাকে, আর এরপর সে কিভাবে অভিশাপের কারণে ভ্যাম্পায়ার হয় সেটাও জানায়। সে বলে, আমি প্রথম ভ্যাম্পায়ার, মানে ভ্যাম্পায়ারদের রাজা। তখন সে আরো বলে, আমি যদিও জানতাম পাদ্রির কথা সত্যি, তাও আমি রাগে পাদ্রিকে মেরে ফেলেছিলাম। এরপর আমি আমার স্ত্রীর শেষ কাজ সম্পন্ন করে তাকে খুঁজতে বের হয়ে যাই, কারণ সে আবারও জন্ম নেবে। আর তখন থেকে আজ পর্যন্ত আমি তার পুনর্জন্মের জন্য ঘুরে বেরিয়েছি। অনেক মানুষ দেখেছি, লাখ লাখ নারীকে এই পৃথিবী থেকে চলে যেতেও দেখেছি, তাও আমি কিছুতেই আমার প্রিয়তমাকে পাইনি। অসংখ্যবার মরতে চেয়েছি, কিন্তু অমরত্বের এই শেকল আমায় মরতে দেয়নি। এরপর আমি আমার চিন্তা পরিবর্তন করে ফেললাম, আর এমন এক সুগন্ধি বানালাম যেটা মানুষকে আকর্ষণ করতে পারে, আর এতে সবাই সম্মোহিত হয়ে আমার চারপাশে আটকে যেত। আর এই সুগন্ধি আমি বাগদাদ, কাশী, গ্রিস আর ফ্লোরেন্স ঘুরে সংগ্রহ করেছি, কিন্তু এত কষ্ট করার পরও আমি তাকে কিছুতেই খুঁজে পাইনি। আর তখনই আমি বুঝে গেলাম আমি একা এটা কখনোই পারবো না। তাই আমি আমার সাথে থাকা ওই মানুষদেরকে না মেরে তাদের ভ্যাম্পায়ারে পরিণত করে দিই, যাতে তারা আমার অনুগত হয়ে যায়। আর তারপর আস্তে আস্তে আমি একটা ভ্যাম্পায়ার আর্মি বানিয়ে ফেলি। আর সবার এখন একটাই কাজ, আমার এলিজাবেথকে খুঁজে বের করা।
এরপর আমি তাদের পুরো পৃথিবীতে ছড়িয়ে দিই আর নিজে আবার এখানে ফিরে আসি আর এই আশা নিয়ে থাকি যে কেউ একদিন হয়তো সুখবর নিয়ে আসবে। ড্রাকুলার জীবনের কথা শুনে জনের মনে হয় সত্যি সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে, এজন্য হয়তো সে অন্যের ভালোবাসার কথা জানলে তাকে হয়তো ক্ষমা করে দিতে পারে। তখন বুদ্ধি করে জন বলে, আমার বিয়ের দিন প্রায় চলে এসেছে আর আমার ফিয়েন্সের নাম মিনা আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আর আমি এখন মরে গেলে সেও বাঁচবে না। এরপর জন কান্না করতে করতে ড্রাকুলার কাছে অনুরোধ করতে থাকে। সে বলে, আপনার ভালোবাসার কথা ভেবে না হয় আমায় ছেড়ে দিন। আর এখানে আসার আগে আমি আমার মিনাকে কথা দিয়ে এসেছিলাম যে আমি এখান থেকে ফিরে তাকে বিয়ে করব। তখন ড্রাকুলা বলে, তাহলে তোমার ফিয়েন্সের একটা ছবি দেখাও। তখন দানবেরা সেই লকেটটা নিয়ে ড্রাকুলারের হাতে দেয় আর লকেটটা খুললে ড্রাকুলা সেই মুখ দেখতে পায় যাকে সে 400 বছর ধরে খুঁজে চলেছিল, তার প্রিয়তমা এলিজাবেথের ছবি। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না আর খুশিতে ড্রাকুলা এক বিকট আর্তনাদ করে ওঠে আর বলে, ও তো আমার এলিজাবেথ, কিন্তু তুমি ভেবো না আমি আর তোমায় মারবো না, তুমি তো আমায় তার খোঁজ দিয়েছো। এরপর ড্রাকুলা সেখান থেকে বেরিয়ে সে তার ডাইনিং হলে চলে আসে আর এসেই সে তার সব সেনাদের বলে, আমার এখন একটা ঘোড়ার গাড়ি আর একটা বিশ্বস্ত বাদর আর অনেক তাজা রক্ত লাগবে, কারণ এই জিনিসগুলো তার হারানো সৌন্দর্য আর শক্তি আবারও ফেরাতে পারে। তবে এইদিকে পাদ্রিও এলিজাবেথের পুনর্জন্মকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে জানে ওই মেয়ের মাধ্যমে তারা ভ্যাম্পায়ারদের লিডারকে খুঁজে বের করতে পারবে। তারপর তাদের পাদ্রির সোসাইটির সবাই এটাই বিশ্বাস করে যে ভ্যাম্পায়ার একটা অভিশাপের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, সেজন্য ওই ভ্যাম্পায়ার যদি তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে তাহলে সে ওই অভিশাপ থেকে আবার মুক্তি পেতে পারে। পাশে থাকা ডাক্তার ডোমেনের সহকারী এলিজাবেথের ছবিটা দেখে চিৎকার করে ওঠে আর বলে, পাশের রুমে থাকা একটা মেয়ের সাথে এই ছবির মেয়েটার চেহারা একেবারে মিলে যায়। এটা শুনে পাদ্রি আর ডাক্তার তাড়াতাড়ি সেই রুমে চলে আসে আর ওখানে গিয়ে তারা জানতে পারে সে জনের ফিয়ন্সি মিনা। সে বলে, আমি মারিয়ার বান্ধবী। কিছুদিন আগে হেনরির বাসায় এক পার্টিতে তার সাথে মারিয়ার পরিচয় হয়েছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায় আর সেজন্য সে অসুস্থ মারিয়াকে দেখার জন্য এখানে এসেছে। তবে একজন ভ্যাম্পায়ারের সাথে কোনো সাধারণ মানুষের এত ভালো বন্ধুত্ব পাদ্রির মনের সন্দেহকে বিশ্বাসে পরিণত করে। এরপর পাদ্রি দেখে মিনা এলিজাবেথের মতো বাহাতি। এরপর ড্রাকুলাকে দেখা যায় ভিখারি ছদ্মবেশে এক গির্জার সামনে এসেছে আর সেখানে সাহায্য চাইছে। তখন সেখানে থাকা নানরা তাকে ভিতরে আসতে বলে আর ভিতরে ঢুকেই ড্রাকুলা নিজের রূপে ফিরে আসে আর নিজের গলায় সেই ঐশ্বরিক সুগন্ধি লাগিয়ে নেয় আর সাথে সাথে সম্মোহিত হয়ে সব নানরা তার কাছে ছুটে আসে আর ড্রাকুলা তখন এক এক করে সবার রক্ত পান করে নেয়। এতে করে সে তার সব হারানো শক্তি ফিরে পায় আর আগের মতোই যুবক হয়ে যায়। এরপর সে ঘোড়ার গাড়িতে লন্ডনে চলে আসে। সে তার গায়ে সম্মোহনকারী সেই সুগন্ধি লাগিয়ে সেই হসপিটালে চলে আসে যেখানে মারিয়া আছে। তখন সেখানে থাকা সব রোগীরা শান্ত হয়ে ড্রাকুলার সামনে মাথা নত করে। অন্যদিকে ড্রাকুলা কাছে আসতেই মারিয়ার মধ্যে থাকা সুপ্ত শক্তি জেগে ওঠে। সে তখন পুরো ভ্যাম্পায়ারের মতো পরিণত হয়ে যায়। এরপর সে মারিয়াকে অন্য একটি কাজে পাঠায় আর সে তার নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকে। এদিকে জন বুঝে যায় এই প্রাসাদে থাকলে সে আজ না হয় কাল মরবে, এজন্য সে দানবের চোখ ফাঁকি দিয়ে ওই প্রাসাদ থেকে পালিয়ে যায়। এরপর সে ইংল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাতে সে ড্রাকুলার ব্যাপারে হেনরিকে সতর্ক করতে পারে, তাছাড়া মিনাকেও যেন সে বাঁচাতে পারে। এদিকে মিনাকে দেখা যায় সে ফায়ার প্লেসের পাশে বসে নিজেকে গরম করছিল আর ঠিক তখনই সেখানে মারিয়া চলে আসে আর সে মিনাকে বলে, আমি একদম সুস্থ হয়ে গেছি। সে মিনার হাতে একটা রহস্যময় ইনভিটেশন কার্ড দেয় আর বলে এটা একটা পার্টির দাওয়াত। মিনাও মারিয়ার কথায় রাজি হয়ে যায়। এরপর মারিয়া মিনাকে সেই পার্টিতে নিয়ে আসে আর ওই জায়গায় ক্রাউন ড্রাকুলা মিনার জন্য ওয়েট করছিল। আর 400 বছর পর ড্রাকুলা আবার তার প্রিয়তমার মুখ দেখতে পায়। তার মনে হতে থাকে সময়ের সব বাধা পেরিয়ে যেন তার এলিজাবেথ আবারও তার কাছে ফিরে এসেছে। তার চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে সামলে নেয় আর মিনা কাছে আসলে তাকে এখানে আসার জন্য উষ্ণ শুভেচ্ছা জানায়। আর এখানে মিনাও ড্রাকুলার প্রতি অদ্ভুত এক টান অনুভব করছিল, তবে সাথে সাথে নিজেকে সামলে নেয় আর মারিয়াকে নিয়ে অন্য পাশে চলে যায় আর সেখানে হওয়া অনুষ্ঠান উপভোগ করতে থাকে। তখন ড্রাকুলা তাদের অনুসরণ করতে থাকে। এই মেলাতে অনেক অদ্ভুত সব দৃশ্য লক্ষ্য করা যায়, যেমন যমজ শরীর নিয়ে জন্ম হওয়া মেয়ে, কাছের অ্যাকোয়ারিয়ামে বন্দী হওয়া মৎস্যকন্যা,
এছাড়া সেখানে ভূতের প্রদর্শনীও ছিল। এখানে মারিয়া মিনাকে নিয়ে সেই ভূতের প্রদর্শনীতে ঢুকে পড়ে, আর সেই সুযোগে ড্রাকুলা ভীত মিনার আরো কাছে চলে আসে। ড্রাকুলা তখন মিনাকে তার বাড়িতে ইনভাইট করে। মিনা কিছুটা বারণ করলেও মারিয়ার কথা সে রাজি হয়ে যায়। তারা ড্রাকুলার প্রাসাদের বারান্দাতে আসলে পুরো উৎসবের আলোকসজ্জা উপভোগ করে। মিনা খুব মনোযোগ দিয়ে ড্রাকুলার প্রাসাদ ঘুরে দেখে। তখন ড্রাকুলা তার স্ত্রীর প্রিয় মিউজিক বক্সটি বের করে, আর সেই মিউজিক বেজে ওঠাতেই মিনার চোখে অচেনা কিছু দৃশ্য ভেসে ওঠে, যেন অনেক পুরনো কিছু স্মৃতি। মিনা ভয়ে পিছিয়ে আসে, যদিও মিনা সেটা আনতে যাচ্ছিল না। তাও ড্রাকুলা জোর করে মিনাকে উপহার দিয়ে দেয়। তারপর ড্রাকুলা নিজে গিয়ে মিনাকে তার বাড়িতে পৌঁছে দেয়। আর এইসবই মিনার মনে এমন সব অনুভূতি তৈরি হতে থাকে যা সে আগে কখনো পায়নি। কিন্তু এরই মধ্যে মিনার ঘরের ভেতরে জনের কাশি শুনতে পায়। সে ভিতরে আসলে পাদ্রী মিনাকে কাউন্ট ড্রাকুলার সব সত্যি বলে দেয়, কিন্তু এসব কথা মিনার একেবারেই বিশ্বাস হচ্ছিল না। তখন পাদ্রী বলে ড্রাকুলার কাছে এমন সুগন্ধি আছে যেটা তার শিকারকে সম্মোহিত করে, আর এতে করে সে তাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে থাকে। এরপর এটা দেখার জন্য পাদ্রী মিনার ঘাড় চেক করে, কিন্তু সেখানে কোনো কামড়ের দাগ দেখতে পায় না। তবে এসব শোনার পর মিনা অনেক কষ্ট পায়। রুমে এসে মিনা আবারও সেই মিউজিক বক্সের সুরে হারিয়ে যায়। সে তখন এক পুরাতন সুর আর অচেনা কিছু স্মৃতিতে আচ্ছন্ন হয়ে পড়ে। আর তারই মধ্যে নিঃশব্দে ড্রাকুলা মিনার ঘরে চলে আসে। আর হঠাৎ করে ড্রাকুলাকে দেখে মিনা ভয় পেয়ে যায় আর বলে, আপনি একজন প্রতারক, আপনি এখান থেকে চলে যান। এটা শুনে ড্রাকুলা সেখান থেকে যেতে গেলে মিনা তার নামে অভিযোগ করতে শুরু করে আর বলে, আপনি আমায় নিশ্চয় সুগন্ধি দিয়ে সম্মোহিত করেছেন। তখন ড্রাকুলা শান্ত হয়ে বলে, হ্যাঁ, আমার কাছে সত্যি এই সুগন্ধি আছে, কিন্তু এটা আমি কখনো তোমার উপর ইউজ করিনি। এটা বলে সে ওই বোতলটি আগুনে ফেলে দেয়। এরপর ড্রাকুলা বলে, হ্যাঁ, আমি একজন ভ্যাম্পায়ার, আর আমি শত শত বছর ধরে শুধু তোমারই অপেক্ষা করে এসেছি। আর প্রাসাদে এক অন্ধকার সময় আমি কখনো আমার সৌন্দর্য নিয়ে ভাবিনি, তবে এখন এই সুগন্ধি আর সৌন্দর্য সবই তারই জন্য। ড্রাকুলার এমন পুরনো স্মৃতি আর ভালোবাসায় মিনা মুগ্ধ হয়ে যায়। আর তখনই মিনার হৃদয় ড্রাকুলার জন্য ভালোবাসা জেগে ওঠে, আর সে নিজেই নিজের ঘাট উন্মুক্ত করে ড্রাকুলার কাছে নিজেকে সঁপে দেয়। অন্যদিকে রুমের বাইরে থাকা পাদ্রী সেই রহস্যময় সুগন্ধের উপস্থিতি টের পেয়ে যায়, আর তখনই বন্দুক নিয়ে মিনার রুমে চলে আসে। কিন্তু এতক্ষণে ড্রাকুলা মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে পাদ্রী আর জন বিষয়টা বুঝে যায়। তারা প্ল্যান করে ড্রাকুলার প্রাসাদে আক্রমণ করবে। এদিকে মারিয়া আবার হেনরির কাছে ফিরে আসে। তবে যেই রাত বাড়ে তার মধ্যে রক্তের পিপাসা বেড়ে যায়, আর আস্তে আস্তে হেনরিকে প্রলুব্ধ করতে থাকে আর তার রক্ত খাওয়ার জন্য ঝুঁকে পড়ে। কিন্তু তখনই সেখানে পাদ্রী সহ সবাই চলে আসে। পাদ্রীকে দেখে সে তাকে আক্রমণ করে। পাদ্রী তখন তাকে গুলি করে দেয়, কিন্তু তাও মারিয়া আবার উঠে দাঁড়ায় আর এসে সে পাদ্রীর গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করতে থাকে। তখন পাদ্রী কোনো মতে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে একটা ক্রস নিয়ে আসে, আর সেই ক্রসটা দিয়ে মারিয়ার বুকে আঘাত করে। এমন পরিস্থিতি দেখা হেনরি সিদ্ধান্ত নেয় সে তার সেনাবাহিনী নিয়ে ড্রাকুলার প্রাসাদ আক্রমণ করবে। প্ল্যান অনুযায়ী হেনরি সেনারা প্রাসাদের দিকে এগোতে শুরু করে, আর অন্যদিকে ড্রাকুলা তার প্রিয়তমা এলিজাবেথকে নিয়ে তার প্রাসাদে চলে আসে। সেই ডাবল বেডটিতে আজ প্রায় 500 বছর পর তার প্রিয় মানুষটার সাথে যেন তার পুনর্মিলন হয়। পুরো প্রাসাদ খুশিতে নেচে ওঠে। তখন মিনা ড্রাকুলার কাছে আসে আর তাকে বলে, আমায় তোমার মতো ভ্যাম্পায়ার বানিয়ে দাও, আমিও তোমার সাথে বেঁচে থাকতে চাই। তখন ড্রাকুলা মিনার কথায় রাজি হয়ে যায়। সেখানে তাদের দারোয়ান এসে জানায় ভ্যাটিকান সিটির সব সৈন্যরা এই প্রাসাদটা ঘিরে ফেলেছে, তারা যে কোনো সময় আক্রমণ করে দেবে। তবে ড্রাকুলা বলে সে এই প্রাসাদ ছেড়ে কোথাও যাবে না, কারণ তার সঙ্গিনী আবারও ফিরে এসেছে। এটা শুনে দারোয়ান সেখান থেকে চলে যায়। এরপর সৈন্যরা গোপনে প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। তারা সাথে করে কামানও নিয়ে এসেছে। বার্তাবাহকের সাথে কথা বলা শেষ হলে ড্রাকুলা আবারও মিনার কাছে চলে আসে, আর সেই সময় সৈন্যরা আক্রমণ করে দেয় আর ঘোলার আঘাতে প্রাসাদ কাঁপতে শুরু করে। আর সেই সুযোগে অসংখ্য সৈনিক প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। সেখানে থাকা সব ছোট ছোট দানবেরা তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু গুলির সামনে তারা বেশিক্ষণ টিকতে পারে না। ভিতরে এসে পাদ্রী আর সৈন্যরা ড্রাকুলারকে খুঁজতে থাকে। তারা বেসমেন্টে আসলে সেখানে তারা ড্রাকুলার সেই প্রিয় কফিনটা দেখতে পায়। এরপর সবাই মিলে ওই কফিনটাকে গুলি করতে থাকে। এরই মধ্যে পেছন থেকে ড্রাকুলা এসে হেনরির ওপর আক্রমণ করে দেয়, আর সে কোনো জাদু শক্তি ছাড়াই তাদের সাথে যুদ্ধ করতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে আবারও সেই 400 বছর আগে যুদ্ধে ফিরে গেছে। এরই মধ্যে হেনরি ড্রাকুলারের বুকে গুলি করে দেয়, কিন্তু এতে তার কিছুই হয় না।
উল্টো ড্রাকুলা হেনরিকে তার শিকার বানিয়ে নেয়। এরপর ড্রাকুলা পাদ্রির কাছে আসে। আমার যুদ্ধটা ঈশ্বরের সাথে ছিল, কখনো তার দাসদের সাথে ছিল না। তবে পাদ্রি তাকে বলে, তুমি তো নিজের সাথেই যুদ্ধ করেছো। ভেবে দেখো, এলিজাবেথের মৃত্যু কিন্তু ঈশ্বরের হাতে হয়নি, সে যুদ্ধের কারণে মারা গিয়েছিল। আর এই অমরত্ব কোনো শাস্তি নয়, এটা তোমার মুক্তির একটা শেষ সুযোগ। আর তখনই উপর থেকে গোলার শব্দ আসতে শুনে ড্রাকুলা মিনাকে বাঁচাতে ছুটে যায় আর তার দানবের দলকে বলে ওই সৈন্যদের গিয়ে থামাতে। এরপর সে তাড়াতাড়ি মিনার কাছে চলে আসে। অন্যদিকে পাদ্রিও হাতে কাঠের পেরেক নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর সে ড্রাকুলাকে অনুরোধ করে, বাঁচতে চাইলে অনুতপ্ত হও ড্রাকুলা, আর তুমি মুক্তি পেলে এলিজাবেথও মুক্তি পাবে। তুমি আর এই অমরত্বের শিকলে নিজেকে বেঁধে রেখো না, তাকেও মুক্তি দাও। ড্রাকুলা জানে এই অমরত্ব কতটা কষ্টকর। যদিও সে ভ্যাম্পায়ারদের রাজা ছিল, কিন্তু সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে আর তাই সে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য পাদ্রির কাছে আসে আর নিজের 2 হাত মেলে তাকে আমন্ত্রণ জানায়। আর তখনই পাদ্রি এসে ড্রাকুলার বুকে কাঠের পেরেক ঢুকিয়ে দেয় আর তখনই ড্রাকুলার অমর দেহ ভেঙে পড়ে। তখন মিনা শেষবারের মতো ড্রাকুলাকে তার বিছানায় নিয়ে শোয়ায়। তখন ড্রাকুলা তার প্রিয়তমাকে বিদায় জানিয়ে এই দুনিয়া থেকে চলে যায়। মিনার এমন ভালোবাসা দেখে জন বুঝে যায় মিনা শুধু ড্রাকুলাকেই ভালোবাসে। এরপর ড্রাকুলার ছায়া সেখান থেকে উড়ে সূর্যলোকের সাথে মিশে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।